আপনি কি সেই মুহূর্তটা কল্পনা করতে পারেন? এক সাধারণ সকালে মুম্বইয়ের সবচেয়ে শক্তিশালী ধনকুবেরদের মধ্যে একজন বিক্রম সিং রাঠোর তার ব্যক্তিগত ঘরে প্রবেশ করলেন এবং এমন একটি দৃশ্য দেখলেন যা কেউ কল্পনাও করেনি। তার বাড়ির পরিচারিকা তারই ছেলেকে নিজের দুধ পান করাচ্ছে। যে কেউ ভাববে যে এটি একটি ভয়ানক ক্রোধের সূচনা হবে, একটি তাৎক্ষণিক বরখাস্ত। কিন্তু না, তিনি যা করলেন তাতে পুরো ভবনের কর্মীরা হতবাক হয়ে গেল এবং এক অপ্রত্যাশিত, নাটকীয় এবং আবেগপূর্ণ গল্পের সূচনা হল যার অনুমান কেউ করতে পারেনি। একটি টালির তংচল ঘরে অ্যালার্ম ঘড়ির কর্কশ শব্দ বাজতে লাগল, যা প্রিয়াকে তার অসম্পূর্ণ ঘুম থেকে টেনে তুলল। তিনি দ্রুত হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করলেন, উঠে বসলেন এবং আলতো করে আড়মোড়া ভাঙলেন। গতরাতের শেষ অবধি কাজ করার পরেও তার চোখ ক্লান্ত ছিল। প্রিয়ার পাশে তার ৬ বছরের মেয়ে মীরা তখনও গভীর ঘুমে মগ্ন। তার ছোট ছোট হাত একটি পুরনো টেডি বিয়ারকে শক্ত করে ধরে রেখেছে এবং তার এলোমেলো চুল বালিশে ছড়িয়ে আছে। প্রিয়া আলতো করে হাসলেন, তার চোখে কোমলতা এলো। তার মেয়েকে ঘুমন্ত দেখে তার সমস্ত ক্লান্তি যেন ধুয়ে গেল। মীরাই ছিল তার সমস্ত প্রচেষ্টার কারণ, সেই প্রেরণাদায়ী শক্তি যা তাকে কখনো হাল ছাড়তে দেয়নি। যদিও একা মা বাবার জন্য জীবন কখনো সহজ ছিল না। ধারাভির এক গলির শেষে ১২ বর্গমিটারের সেই স্যাঁতস্যাঁতে গোলমালপূর্ণ ঘর, একটি সিঙ্গেল বেড, একটি পুরনো কাঠের আলমারি এবং জানালার পাশে রাখা একটি ছোট রান্নাঘরের টেবিল ছাড়া আর কিছুই ছিল না। প্রতি সকালে প্রিয়া তার চেনা রুটিন পুনরাবৃত্তি করতেন। মিনি গ্যাস স্টোভ জ্বালানো, রাতের অবশিষ্ট পরিজ গরম করা এবং একই সাথে কম্বল ও বালিশ ভাঁজ করা। গলির কোণ থেকে পাওয়ালার পাউরুটি বিক্রেতার আওয়াজ শোনা যাচ্ছিল, যা সকালের শিফটে কাজে যাওয়া কিছু শ্রমিকের মোটরসাইকেলের স্টার্ট হওয়ার আওয়াজে মিশে যাচ্ছিল। প্রিয়া আলতো করে তার মেয়ের কাঁধে নাড়া দিলেন। মীরা, ওঠো বেটা, মা তোমাকে স্কুলে ছেড়ে তারপর কাজে যাবে। মীরা তার চোখ মলল, কিছু অস্পষ্ট শব্দ বিড়বিড় করল, কিন্তু তারপর বাধ্যের মতো উঠে বসল। সে হালকা নীল রঙের নার্সারির ইউনিফর্ম পরেছিল এবং মায়ের হাতে তৈরি গরম পরিজের বাটি খাচ্ছিল। প্রিয়া তাকে খাওয়াতে খাওয়াতে উপদেশ দিচ্ছিল, ধীরে ধীরে খাও, গলে যাবে, আজ মা তোমাকে তাড়াতাড়ি নিতে আসবে। তুমি কি আজ সত্যিই তাড়াতাড়ি আসবে? ক্লাসের আন্টি তো নিতে আসবে না? মীরা তার কালো চকচকে চোখ দিয়ে মায়ের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করল। প্রিয়া এক মুহূর্তের জন্য থামলেন এবং তারপর হাসলেন। হ্যাঁ, আজ মা তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। তিনি তার মেয়েকে আর দুঃখী করতে চাননি। মীরা তার মায়ের জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক দেরি পর্যন্ত থাকা সহ্য করেছিল, কারণ তার শিফট লম্বা হয়ে যেত। ঘরের দরজা বন্ধ করার পর প্রিয়া মীরাকে সেই স্যাঁতস্যাঁতে গোলমালপূর্ণ গলি দিয়ে নিয়ে গেলেন। রাতের বৃষ্টি থেকে বেঁচে যাওয়া জলের গর্ত এড়িয়ে তারা নার্সারি স্কুলের গেটে থামলেন। প্রিয়া ঝুঁকে তার মেয়ের কপালে আলতো করে চুম্বন করলেন। ক্লাসে যাও, মা কাজে যাচ্ছে। মীরা তার মাকে জড়িয়ে ধরল, তার কণ্ঠস্বর ফিসফিসানির মতো ছিল। মা, কম কাজ করো, বেশি ক্লান্ত হয়েও না। প্রিয়া তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন, তারপর তাকে ছেড়ে দিলেন এবং তাকে আশ্বস্ত করার জন্য হাসলেন। প্রিয়া তার চেনা বাস ধরলেন, যা তাকে ধারাধি থেকে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স বিকেসি নিয়ে যেত। বাস ঠাসা ছিল, পেট্রোল এবং কফির গন্ধ একসাথে মিশে যাচ্ছিল। মানুষের কথোপকথনের আওয়াজ ড্রাইভারের রেডিওতে বাজতে থাকা পুরনো বলিউডি গানে মিশে যাচ্ছিল। তিনি জানালার পাশে বসে শহরকে ধীরে ধীরে ব্যস্ত হতে দেখছিলেন। কাজে যাওয়া মানুষ, ছাত্র এবং রাস্তা পার হওয়া ঠেলাওয়ালারা। উঁচু উঁচু ইমারত ধীরে ধীরে দেখা যেতে লাগল, যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট ছিল আকাশদ্বীপ টাওয়ার, যা কেন্দ্রে একটি জলজলে উঁচু কাচের ইমারত ছিল। এখানেই প্রিয়া গত ২ বছর ধরে কাজ করছিলেন। প্রতিটি মিটার চকচকে মেঝে তিনি পরিষ্কার করতেন। তিনি কখনো ভাবেননি যে তিনি কখনো এমন লোকেদের দুনিয়ায় এত গভীরে ভাবে যাবেন, যারা স্যুট পরেন এবং এমন এক ব্যবসায়িক ভাষায় কথা বলেন যা তিনি পুরোপুরি বুঝতে পারেন না। প্রিয়া বাস থেকে নামলেন এবং সেবাকর্মীদের জন্য তৈরি পিছনের গেট দিয়ে ভেতরে গেলেন। ছোট চেঞ্জিং রুমে তিনি পরিষ্কার করার কোম্পানির হালকা নীল ইউনিফর্ম পরলেন। তার চুল শক্ত করে বাঁধলেন এবং দস্তানা পরলেন। আজ ম্যানেজার শর্মাজি ভেতরে এলেন এবং দ্রুত বললেন, প্রিয়া, আজ তোমাকে পেন্ট হাউসে যেতে হবে। আয়া এবং নিয়মিত সাফাইকর্মী হঠাৎ ছুটি নিয়েছে। লাউঞ্জ ভালোভাবে পরিষ্কার করো। বড় সাহেব যে কোনো সময় আসতে পারেন। প্রিয়া একটু অবাক হলেন। পেন্ট হাউস ছিল চেয়ারম্যান বিক্রম সিং রাঠোরের ব্যক্তিগত এলাকা। প্রায় কোনো সাফাইকর্মী বিনা আদেশে সেখানে যেত না। তিনি মাথা নাড়লেন, চাবিগুচ্ছ এবং অ্যাক্সেস কার্ড নিলেন। লিফট প্রিয়াকে সবচেয়ে ওপরের তলায় নিয়ে গেল। দরজা খুলল এবং একটি চওড়া করিডর সামনে এলো, যেখানে নরম গালিচা পাতা ছিল। হালকা আলো এবং দামি পারফিউমের গন্ধ বাতাসে ভাসছিল।
তার প্রতিটি পদক্ষেপ ধীরে ধীরে প্রতিধ্বনিত হচ্ছিল। লাউঞ্জ দেখা গেল, যেখানে আরব সাগরের দিকে মুখ করে পুরো কাচের দেয়াল ছিল, একটি দুর্দান্ত ধূসর সোফা এবং একটি ছোট বার। প্রিয়া কাজে লেগে গেলেন। টেবিল থেকে ধুলো ছেড়ে ফেললেন, গালিচায় ভ্যাকিউম করলেন। তার সমস্ত কাজ নিখুঁত এবং চেনা জানা ছিল। যখন তিনি টেবিলের উপরিভাগ পৌঁছানোর জন্য ঝুঁকেছিলেন, তখন একটি দুর্বল আওয়াজ শোনা গেল, একটি শিশুর কান্নার ধীর কিন্তু ক্রমাগত আওয়াজ। প্রিয়া থামলেন। তিনি মাথা তুললেন। কান্নার আওয়াজ করিডর কোণার ঘর থেকে আসছিল, যার দরজা সামান্য খোলা ছিল। তিনি কাছে গেলেন। তার বুক দ্রুত ধরফর করছিল। দরজার ফাঁক দিয়ে তিনি জানালার পাশে রাখা একটি পালনা দেখলেন। পালনায় প্রায় 6 মাসের একটি শিশু লাল মুখ নিয়ে হাত পা ছুটছিল। তার গালে অশ্রু ছিল এবং কাছেই দুধের একটি ভরা বোতল রাখা ছিল, যা কেউ স্পর্শ করেনি। প্রিয়া ইতস্তত করলেন। এটি স্পষ্টতই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সন্তান ছিল। তার স্বেচ্ছাচারিতার কোনো অধিকার ছিল না। কিন্তু কান্না আরও তীব্র হচ্ছিল এবং শিশুটির শ্বাস দ্রুত হচ্ছিল। তিনি ভেতরে গেলেন, শিশুটিকে তুলে নিলেন, তার পিঠে আলতো করে চাপড় দিলেন এবং তাকে শান্ত করার চেষ্টা করলেন। শিশুটি কিছুক্ষণ চুপ করল, কিন্তু যখন তিনি বোতল দেওয়ার চেষ্টা করলেন, তখন সে আবার কাঁদতে লাগল। প্রিয়ার মনে পড়ল যে মীরাও ছোটবেলায় বোতল নিতে অস্বীকার করত, শুধু মায়ের দুধ পান করতে চাইত। ঘর শান্ত ছিল, কেউ ছিল না। টেবিলে রাখা ল্যান্ডলাইন ফোন খারাপ ছিল এবং বাইরে কল করা যেত না। প্রিয়া তার ঠোঁট কামড়ালেন। তার বুক দ্রুত ধরফর করছিল। যদি শিশুটিকে এভাবে কাঁদতে দেওয়া হয় এবং কিছু হয়ে যায়, তবে কি হবে? প্রিয়া একটি গভীর শ্বাস নিলেন, শিশুটিকে নিজের কোলে নিলেন এবং নিজেকে বললেন, শুধু তাকে শান্ত করার জন্য, মাত্র কয়েক মিনিটের জন্য। শিশুটি সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে ধরল। তার শ্বাস ধীরে ধীরে ধীর হয়ে গেল এবং তার ছোট হাত তার ইউনিফর্মের কোণ শক্ত করে ধরে ফেলল। প্রিয়া তাকে আলতো করে জড়িয়ে ধরলেন, তার চোখ বন্ধ করে নিলেন এবং এই ছোট জীবনের দুর্বলতা অনুভব করলেন। পিছনে একটি হালকা আওয়াজ হল। প্রিয়া চমকে পিছনে ফিরলেন। দরজায় গভীর রঙের স্যুটে একজন লম্বা মানুষ স্থির দাঁড়িয়েছিলেন। তার চোখ গভীর এবং রহস্যময় ছিল। তার দৃষ্টি প্রিয়ার ওপর নিবদ্ধ ছিল, যিনি তার ছেলেকে কোলে নিয়েছিলেন। প্রিয়ার বুক ধপ করে উঠল, ঘরের বাতাস যেন জমে গিয়েছিল। সেই লোকটি ধীর গভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি এটা কি করছ? প্রিয়া সজ্ঞাতভাবে শিশুটিকে আরও শক্ত করে ধরলেন এবং জানলেন যে তার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যার তিনি আন্দাজও করতে পারেননি। প্রিয়া মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, তার শ্বাস দ্রুত চলছিল। সেই লোকটি ভেতরে এলো, তার পদক্ষেপ মোটা গালিচায় দৃঢ়ভাবে পড়ছিল। তার চোখ সামনের দৃশ্য থেকে সরে যায়নি। একটি ছোট শিশু, পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীর ইউনিফর্ম পরা এক মহিলার কোলে আরামে শুয়েছিল। প্রিয়া মুখ খুললেন, কিন্তু তার আওয়াজ গলায় আটকে গেল। তিনি নিচে তাকালেন, শান্ত থাকার চেষ্টা করতে করতে আলতো করে বললেন, আমি শিশুটিকে কাঁদতে শুনলাম, আমি শুধু তাকে শান্ত করতে চেয়েছিলাম। লোকটি তার থেকে কয়েক কদম দূরে থামল, তার চোখ যেন তার প্রতিটি শব্দ মাপছিল। এইভাবে শান্ত করা? তার কণ্ঠস্বর গভীর ছিল, উঁচু নয়, কিন্তু প্রিয়াকে চাপ অনুভব করানোর জন্য যথেষ্ট ছিল। শিশু আরব এখনও শান্ত শুয়েছিল, তার চোখ বন্ধ ছিল এবং শ্বাস নিয়মিত ছিল। প্রিয়ার মনে হল তিনি তাকে সঙ্গে সঙ্গে ছাড়তে পারবেন না, যেন এমন করলে শিশুটি আবার জোরে জোরে কাঁদতে শুরু করবে। তিনি তাকে আরেকটু শক্ত করে ধরলেন, শান্ত থাকার চেষ্টা করতে করতে। ও বোতল থেকে দুধ খাচ্ছিল না। আমার চিন্তা হচ্ছিল যে বেশি কান্না ওর জন্য ভালো হবে না। লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কাছে এলো এবং আরবকে দেখার জন্য ঝুঁকল। এক মুহূর্তের জন্য তার চোখে কিছু চমক আলো, আশ্চর্য, তারপর কোমলতা, কিন্তু তা দ্রুতই তার চেনা ঠান্ডা ভাবনায় বদলে গেল। আমাকে দাও। প্রিয়া ইতস্তত করলেন। তার সহজাত প্রবৃত্তি বলছিল যে শিশুটি শান্ত আছে, তাকে বিরক্ত করা উচিত নয়। কিন্তু তারপর তিনি ধীরে ধীরে আরবকে তার হাতে তুলে দিলেন। প্রিয়ার কোল থেকে নামতেই আরব সামান্য নড়ে উঠল, তার ভ্রু বেঁকে গেল এবং তার ঠোঁট শক্ত হয়ে গেল। বিক্রম তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আরব অস্থির হতে লাগল। প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে রইলেন, তার বুকে একটি অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি তার দিকে তাকালেন। তোমার নাম কি? এখানে কতদিন ধরে কাজ করছ? প্রিয়া, 2 বছরের বেশি হয়ে গেল। বিক্রম আরবকে আবার পালনায় রাখলেন, কম্বল ঠিকভাবে ঢাকলেন এবং তারপর সোজা হয়ে দাঁড়ালেন। তিনি লম্বা ছিলেন। তার সোজা দাঁড়ানো ভঙ্গি এবং তার ব্যক্তিত্ব থেকে বের হওয়া আভা প্রিয়াকে আগের চেয়ে আরও ছোট অনুভব করাল। আজ এখানে কি করতে এসেছ? এটা তোমার এলাকা নয়? প্রিয়া দ্রুত উত্তর দিলেন,
শর্মাজি আমাকে এখানে একজনের জায়গায় কাজ করতে বললেন, কারণ আয়া এবং পেন্ট হাউসের সাফাই কর্মী হঠাৎ ছুটি নিয়েছে। তিনি আলতো করে মাথা নাড়লেন, যেন তিনি এমন এক তথ্যের সত্যায়ন করছেন যা তিনি আগেই জানতেন। তার চোখ ফিরে গেল আরবের দিকে, তারপর প্রিয়ার দিকে। তোমারও একটি সন্তান আছে? প্রিয়া একটু চমকালেন, কিন্তু তারপর মাথা নেড়ে দিলেন। 6 বছরের মেয়ে আছে। তিনি তার বাহু বুকে বাঁধলেন। কয়েক সেকেন্ড ভাবলেন, তুমি কি তোমার কাজে ফিরে যেতে চাও, নাকি এখানে আরেকটু থাকতে চাও? প্রিয়া বিভ্রান্ত হয়ে গেলেন। আমার এখনো সাফাই পুরো করতে হবে। না, আমার মানে হলো, আমি চাই যে প্রয়োজন হলে তুমি আরবের দেখাশোনায় সাহায্য করো, তোমার নিয়মিত কাজ ছাড়াও। অবশ্যই আমি তোমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেব। তিনি সরাসরি বললেন, তার কণ্ঠে কোনো অস্পষ্টতা ছিল না। প্রিয়া চোখ পিটপিট করলেন, প্রতিক্রিয়া দেওয়ার আগেই। আমি কেন? এখানে আয়া আছে। তিনি মাঝপথে তাকে থামিয়ে দিলেন। আমি ওকে কখনো এত শান্ত দেখিনি, যেমনটা ও এইমাত্র ছিল। তুমি সেটা করেছ যা অন্যেরা করতে পারেনি। প্রিয়া চোখ নামিয়ে নিলেন। তার বুক তখনও দ্রুত ধরফর করছিল। আজ সকালে যা হয়েছে তা কেউ জানবে না, এবং কেউ জানবে না যদি তুমি এখানে কাজ চালিয়ে যেতে চাও। তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। তার মনে হলো তিনি একটি চৌরাস্তায় দাঁড়িয়ে আছেন। এক অংশ সাথে সাথে প্রত্যাখ্যান করে দূরত্ব বজায় রাখতে চাইছিল, অন্য অংশ মীরার আসন্ন স্কুলের ফিস নিয়ে ভাবছিল। তার উত্তর দিতে সাধারণের চেয়ে বেশি সময় লাগল। বিক্রম শান্তভাবে দাঁড়িয়ে রইলেন, শুধু তাকে দেখতে লাগলেন, কোনো চাপ দিলেন না। ঠিক আছে, আমি সাহায্য করব। এই উত্তর প্রিয়ার সমস্ত ফলাফল বিবেচনা করার আগেই বেরিয়ে গেল। তিনি আলতো করে মাথা নাড়লেন। ভালো, এখন থেকে যখন আমার দরকার হবে তোমাকে এখানে ডাকা হবে, এবং মনে রেখো, আজ সকালের কথা এই ঘর থেকে বাইরে যাওয়া উচিত নয়। প্রিয়া মাথা নাড়লেন। তার হাত অজান্তে তার অ্যাপ্রনের কিনারা শক্ত করে ধরেছিল। কাজের বাকি সময়টা সম্পূর্ণ অন্য পরিবেশে কাটল। প্রিয়া বরাবরের মতো প্রতিটি কোণ পরিষ্কার করলেন, কিন্তু তার চোখ বারবার পালনার দিকে যাচ্ছিল। আরব গভীর ঘুমে মগ্ন, তার শ্বাস নিয়মিত এবং তার ঠোঁট সামান্য খোলা ছিল। বিক্রম পাশের তার টেবিলে বসেছিলেন, কিছু ফাইল উল্টাচ্ছিলেন। কখনো কখনো তিনিও সেদিকে দেখছিলেন। যখন প্রিয়া তার কাজ শেষ করলেন, তখন তিনি শুধু একটি বাক্য বললেন, কাল সকালে 8টায়। আর কোনো ব্যাখ্যা ছাড়াই প্রিয়া পেন্টহাউস থেকে বেরিয়ে গেলেন। তার মন দ্বিধায় ছিল, সবকিছু খুব দ্রুত ঘটেছিল। তিনি লিফটে উঠলেন। বিক্রমের ছবি, যিনি তার টেবিলে ঝুঁকেছিলেন, হাতে একটি ফাইল, কিন্তু তার চোখ তখনও তার দিকে ছিল। স্পষ্টভাবে তার মনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর প্রিয়া মীরাকে নিতে গেলেন। মেয়েটি তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল এবং ক্লাসের কথা চেঁচিয়ে বলতে লাগল। কিন্তু বাচ্চাদের গল্পের মাঝে প্রিয়ার মন তখনও সকালের পেন্টহাউসে ঘুরছিল। আরবের দুর্বল কান্না, বিক্রমের রহস্যময় চোখ এবং তার অপ্রত্যাশিত প্রস্তাব নিয়ে। সেই রাতে প্রিয়া পালং শাকের তরকারি এবং রুটির সাধারণ খাবার বানালেন। মীরা খেতে খেতে কলকল করছিল, কিন্তু প্রিয়া সাধারণের চেয়ে বেশি চুপ ছিলেন। যখন তার মেয়ে ঘুমিয়ে গেল, তখন তিনি জানালার পাশে বসে অন্ধকার গলি দেখতে লাগলেন। দূর থেকে আসা গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন যে তিনি কোন জিনিসের মধ্যে জড়িয়ে পড়েছেন। এটা কি শুধু একটি কাজ ছিল, নাকি এমন কিছু শুরু যার কথা তিনি তার জীবনে কখনো ভাবেননি? পরের সকালে প্রিয়া সাধারণের চেয়ে তাড়াতাড়ি অফিসে পৌঁছালেন। তাকে গার্ড পেন্টহাউস পর্যন্ত যাওয়ার নির্দেশ দিলেন। সেখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ছিল, শান্ত, উজ্জ্বল এবং এসেনশিয়াল অয়েলের হালকা সুগন্ধ ছিল। বিক্রম ইতিমধ্যেই সেখানে ছিলেন, সাদা শার্ট পরে আরবকে কোলে নিয়ে। তাকে কিছুটা অদ্ভুত লাগছিল। তার বড় হাত শিশুর ছোট পিঠকে প্রায় পুরোপুরি ঢেকে রেখেছিল। তুমি এসে গেছ, তিনি বললেন। তার কণ্ঠস্বর খুব বন্ধুত্বপূর্ণ ছিল না, কিন্তু গতকালের মতো ঠান্ডাও ছিল না। আলমারি থেকে ওই কম্বলটা বের করে দাও। প্রিয়া তাই করলেন, এবং তারপর আলতো করে আরবকে তার হাত থেকে নিয়ে নিলেন। মাত্র কয়েক সেকেন্ড পরে শিশুটি শান্ত হয়ে গেল। তার চোখ পিট করতে লাগল। বিক্রম এই দৃশ্য দেখলেন এবং স্বস্তির শ্বাস ফেললেন, যেন কোনো বোঝা নেমে গেল। তুমি এটা কি করে করো? তিনি জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠে কৌতূহল লুকানো ছিল না। হয়তো নিরাপদ অনুভব করে। বাচ্চাদের বেশি কিছু চাই না, শুধু এমন কেউ যে আসলে তাদের সাথে থাকে। প্রিয়া আলতো করে উত্তর দিলেন। তার চোখ তখনও কোলে থাকা ছোট মুখের ওপর ছিল। তিনি চুপ করে রইলেন, তার চোখ ধীরে ধীরে তাকে দেখছিল। পেন্টহাউসের শান্ত পরিবেশে কোনো অদৃশ্য সুতো তৈরি হয়ে গিয়েছিল, পাতলা কিন্তু যা অস্বীকার করা যেত না। প্রিয়া এটা স্পষ্টভাবে অনুভব করলেন, এবং তিনি জানতেন যে সবকিছু কেবল শুরু হয়েছে। টানা তৃতীয় সকালে প্রিয়াকে অফিসে আসতেই পেন্টহাউসে ডাকা হলো।
তিনি কারণ জিজ্ঞাসা করলেন না, শুধু তার পরিষ্কার করার ঝুড়ি নিলেন এবং লিফটের বোতাম টিপলেন। উঁচুতলার সেই বিলাসবহুল জায়গা এখনও তাকে অদ্ভুত লাগছিল, যদিও তিনি এখানে কয়েকবার এসেছেন। আধা খোলা পর্দা থেকে আসা নরম আলো লাউঞ্জে ভরে যাচ্ছিল, যাই তো শান্তির অনুভূতি দিচ্ছিল যে প্রতিটি শ্বাসের শব্দও শোনা যেত। বিক্রম জানালার পাশে দাঁড়িয়েছিলেন, তার পিঠ তার দিকে ছিল। তিনি আরবকে কোলে নিয়েছিলেন, কিন্তু তার মুখে উত্তেজনা ছিল। আরব কাঁদছিল, তার ছোট হাতগুলো বাতাসে দুলছিল এবং তার চোখ ক্লান্তিতে লাল ছিল। তিনি তাকে দুলিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু কান্না আরও তীব্র হচ্ছিল। প্রিয়ার পায়ের আওয়াজ শুনে তিনি ফিরলেন। তুমি চেষ্টা করো। প্রিয়া আলতো করে মাথা নাড়লেন, তার ঝুড়ি নামিয়ে রাখলেন এবং শিশুটিকে নেওয়ার জন্য হাত বাড়ালেন। তার কোলে আসতেই কান্না কমে গেল, কিন্তু কান্না এখনও ছিল। তিনি টেবিলের উপর রাখা দুধের বোতল নিলেন, আরুভের মুখে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু শিশুটি তার মুখ ঘুরিয়ে নিল। তার ঠোঁট শক্তভাবে বন্ধ ছিল। ও খাচ্ছে না। বিক্রম ভ্রু কুচকালেন। আয়া বলল যে ও সকালে খেয়েছে, কিন্তু বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে। প্রিয়া ধীরে ধীরে শিশুটির পিঠ চাপড়ালেন। তার নজর তখনও গরম দুধের বোতলের দিকে গেল এবং এক চেনা স্মৃতি ফিরে এলো। মীরা যখন 6 মাসের ছিল তখন সেও এভাবে বোতল প্রত্যাখ্যান করত, শুধু মায়ের দুধ পান করতে চাইত। সেই সময় প্রিয়া অনেক রাত জেগে কাটিয়েছিলেন, চিন্তায় কেঁদে ফেলতেন। তিনি ঘরের চারপাশে তাকালেন, তাদের দুজন ছাড়া কেউ ছিল না। আয়া সম্ভবত কিছু কিনতে বা অন্য কোনো কাজ করতে নিচে গিয়েছিল। আরবের দুর্বল কান্নার আওয়াজ থেমে থেমে আসছিল, তার শ্বাস দ্রুত ছিল এবং তার চোখ যেন ক্লান্তিতে বন্ধ হচ্ছিল। প্রিয়া তার মেরুদণ্ডে একটি অস্থিরতা অনুভব করলেন। তার মনে বিপরীত ধারণার একটি সারি চলছিল। এটি তার বসের ছেলে ছিল, একজন ধনী ও শক্তিশালী মানুষ। তার মতো একজন সাফাই কর্মীর একটি ছোট ভুলও তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারত, এমনকি সারা জীবনের জন্য বদনামও করতে পারত। কিন্তু একজন মায়ের সহজাত প্রবৃত্তি চিৎকার করছিল যে তিনি একটি শিশুকে এভাবে ক্লান্ত হয়ে কাঁদতে দেখতে পারেন না। কোনো ব্যাপার না, শুধু কয়েক মিনিটের জন্য, তিনি নিজেকে ফিসফিস করে বললেন, যেন নিজের ভয়কে শান্ত করছেন। প্রিয়া একটি চেয়ারের কাছে গেলেন, শিশুটিকে কোলে নিয়ে নিজের অবস্থান ঠিক করলেন। এই কাজ যেন তার ভেতরে একটি পরিচিত মোড় চালু করে দিল, এমন এক সহজাত প্রবৃত্তি যা একা সন্তান লালন পালনের বছরগুলো থেকে গভীরভাবে গেঁথেছিল। আরব তার বুকে মাথা ঘষল, তার ছোট হাত তার ইউনিফর্মের কোণ শক্ত করে ধরল। যেমনই তার ঠোঁট তার ত্বকের সাথে স্পর্শ করল, কান্না সাথে সাথে বন্ধ হয়ে গেল এবং সেই ছোট শরীর থেকে একটি দীর্ঘ আরামদায়ক শ্বাস বের হল। প্রিয়া স্পষ্টভাবে পরিবর্তন অনুভব করলেন। শিশুটির কাঁপতে থাকা আঙুল শান্ত হয়ে গেল, তার টানটান মুখ শিথিল হয়ে গেল এবং শান্ত স্থানে কেবল নিয়মিতভাবে দুধ চোষার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি ঝুঁকে তার গাল তার নরম রেশমি চুলে ঘষলেন। একটি নবজাতক শিশুর বিশেষ সুগন্ধ তার মনে গেঁথে গেল, যার ফলে তার মন শান্ত হয়ে গেল। চুপ হয়ে যাও আমার বাচ্চা, কোনো ব্যাপার না। সময় ধীরে ধীরে কাটছিল। প্রিয়া প্রায় ভুলেই গিয়েছিলেন যে তিনি কোথায় আছেন। তিনি এই সত্যটিও ভুলে গেলেন যে এটি এমন এক মানুষের ছেলে যাকে তিনি কেবল নামেই এবং দূরের গল্প থেকেই জানতেন। এই মুহূর্তে কেবল তিনি এবং একটি ছোট জীব ছিল যে তার বাহুতে সুরক্ষা পাচ্ছিল। তার পিছনে একটি হালকা আওয়াজ তাকে চমকে দিল। বিক্রম দরজায় দাঁড়িয়েছিলেন, তার হাতে তখনও ফোন ছিল এবং সেই দৃশ্য দেখে তার চোখ এক মুহূর্তের জন্য জমে গেল। প্রিয়া দ্রুত মাথা তুললেন, মনে হলো যেন তাকে কিছু ভুল করতে গিয়ে ধরা হয়েছে। তিনি বোঝাতে চাইলেন, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। আরব তখনও শান্ত ছিল, তার মুখ তার বুকের ওপর লেগেছিল। সেই ভারী পরিবেশের কোনো তোয়াক্কা তার ছিল না যা ঘরে ছেয়ে গিয়েছিল। বিক্রম ভেতরে এলেন, দরজা বন্ধ করে দিলেন। তুমি এটা কি করছো? তার কণ্ঠস্বর নিচু এবং গভীর ছিল, কঠোর নয় কিন্তু একেবারে নরমও ছিল না। প্রিয়া নিচে তাকালেন, তার আওয়াজ শান্ত রাখার চেষ্টা করতে করতে। বাচ্চা অনেকক্ষণ ধরে কাঁদছিল, বোতল থেকে দুধ খাচ্ছিল না, আমি শুধু ওকে শান্ত করতে চেয়েছিলাম। তিনি কাছে এলেন, তার চোখ তার মুখ থেকে সরল না। সেই মুহূর্তে প্রিয়ার মনে হল যে তাকে পুরোপুরি দেখা হচ্ছে, কেবল তার কাজ নয় বরং তার ভেতরের গভীর কারণগুলো। তিনি আলতো করে বললেন, যদি আপনার এটা ঠিক না লাগে তো আমি দুঃখিত, আমি শুধু আমার সহজাত প্রবৃত্তি অনুযায়ী কাজ করেছি। বিক্রম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর তার চোখ ধীরে ধীরে আরবের দিকে গেল। শিশুটি শান্তিতে ঘুমাচ্ছিল, তার হাত তখনও প্রিয়ার ইউনিফর্ম ধরেছিল, যেন সে ছাড়তে চায় না। তার চোখে এক মুহূর্তের কোমলতা এলো, এক অবর্ণনীয় অনুভূতি যা যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল। আমাকে দাও। প্রিয়া ধীরে ধীরে শিশুটিকে তাকে দিলেন। তার কোল থেকে নামতেই আরব নড়ল,
তার ভ্রু বেঁকে গেল। বিক্রম তাকে আলতো করে দুলিয়ে দিলেন, কিন্তু শিশুটি তখনও অস্থির ছিল। তার ঠোঁট শক্তভাবে বন্ধ ছিল। তিনি ধীরে ধীরে শ্বাস ছাড়লেন। তার চোখ ফিরে তার দিকে ঘুরল। এই কথা কাউকে জানতে দেওয়া উচিত নয়, বুঝলে? প্রিয়া মাথা নাড়লেন। জি। তিনি আরবকে পালনায় রাখলেন, কম্বল সাবধানে ঢাকলেন। এখন থেকে যখন আমি ডাকব, তুমি এখানে আসবে, শুধু পরিষ্কার করার জন্য নয়, তুমি আরবের দেখাশোনাতেও সাহায্য করবে। প্রিয়া একটু দ্বিধায় ছিলেন। আমি নিশ্চিত নই। নিশ্চিত হওয়ার প্রয়োজন নেই। আমি শুধু এতটুকু জানি যে ও তোমার সাথে শান্ত থাকে। এটাই আমার চাই। তার কণ্ঠে আর কোনো বিতর্কের সুযোগ ছিল না। প্রিয়া তার চোখের দিকে তাকালেন। চাপ এবং দ্বিধা দুটোই অনুভব করতে করতে তিনি জিজ্ঞেস করার সাহস পেলেন না। কেন? শুধু চুপচাপ মাথা নেড়ে দিলেন। যখন তিনি পেন্টহাউস থেকে বেরিয়ে এলেন, তখন তার হাতে তখনও সেই ছোট শরীরের উষ্ণতা অনুভব হচ্ছিল। তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি একটি শিশুকে দীর্ঘ সময় ধরে কান্না থেকে বাঁচিয়েছেন, নাকি অজান্তে এমন এক গল্পে পা রেখেছেন যার তিনি অনুমান করতে পারেননি। গর্ভদের অংশের দিকে যেতে যেতে কিছু সহকর্মীর ফিসফিসানি কোথা থেকে যেন শোনা গেল, যেন তারা তার নিয়মিত এলাকা থেকে অনুপস্থিতি লক্ষ্য করেছে। প্রিয়া মনোযোগ দিলেন না, কিন্তু তার ভেতরের একটি অংশ জানত যে আজকের পর থেকে জিনিসগুলো আগের মতো থাকবে না। সেই সন্ধ্যায় যখন তিনি মীরাকে স্কুল থেকে নিতে গেলেন, তখন প্রিয়া হঠাৎ ঝুঁকে গেলেন এবং তার মেয়েকে সাধারণের চেয়ে বেশিক্ষণ ধরে জড়িয়ে রাখলেন। মীরা অবাক হল। মা, কি হয়েছে? প্রিয়া হাসলেন, কিন্তু তার হৃদয়ে একটি নীরব ঢেউ ছিল। তিনি জানতেন না যে তার মেয়ে তার মায়ের ইউনিফর্মে লেগে থাকা একটি অদ্ভুত গন্ধ অনুভব করেছিল, একটি গরম শিশুর গন্ধ, যা সম্ভবত এখন থেকে তাদের জীবনে বেশি দেখা দেবে। আকাশে ধূসর মেঘ ছেয়ে যাচ্ছিল। প্রিয়া হঠাৎ ভাবলেন যে হয়তো ঋতুর প্রথম বৃষ্টি হতে চলেছে, এবং তার সাথে কিছু নতুনও শুরু হয়ে গিয়েছে। পরের সকালে যেই প্রিয়া ভবনে পা রাখলেন, তার পকেটে ফোন কেঁপে উঠল। একটি অজ্ঞাত নম্বর থেকে একটি ছোট বার্তা, পেন্ট হাউসে এসো। কোনো স্বাক্ষর ছিল না, কিন্তু তিনি জানতেন যে এটি কে। তার বুকে একটি অদ্ভুত চাঞ্চল্য ছিল। লিফট তাকে সবচেয়ে ওপরের তলায় নিয়ে গেল। প্রতিটি জলজলে সংখ্যা যেন সময়কে টেনে নিচ্ছিল। যখন দরজা খুলল, তখন বিক্রম করিডোরের শেষে অপেক্ষা করছিলেন। তার হাত বুকে বাঁধা ছিল। পিছনের কাচের জানালা থেকে আসা আলো তার আকৃতিকে ধূসর আভাসের পটভূমিতে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিল। ভেতরে এসো। তার কণ্ঠস্বর সংক্ষিপ্ত ছিল, কঠোর নয়, কিন্তু প্রিয়াকে টেনশনে ফেলার জন্য যথেষ্ট ছিল। লাউঞ্জ উজ্জ্বল ছিল। আরব পালনায় একটি নরম খেলনা দিয়ে খেলছিল। তার চোখ পরিষ্কার ছিল। বিক্রম দরজা বন্ধ করে দিলেন। প্রিয়ার সামনে এসে দাঁড়ালেন। তুমি জানো যে গতকাল তুমি তোমার চাকরির সীমা পার করে দিয়েছিলে। প্রিয়া একটি গভীর শ্বাস নিলেন। আমি জানি, আমি দুঃখিত, কিন্তু সেই সময় বাচ্চা অনেকক্ষণ ধরে কাঁদছিল। আমি তাকে শান্ত করা ছাড়া আর কিছু ভাবিনি। তার চোখ তাকে এমনভাবে দেখছিল যেন যে কোনো ছলনার চিহ্ন ধরতে চায়। তুমি ভাবছ আমি একজন সাফাই কর্মীর সহজাত প্রবৃত্তির ওপর বিশ্বাস করব? তিনি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন, কিন্তু তারপর সরাসরি উত্তর দিলেন, আমার ওপর বিশ্বাস করো না, বরং তার ওপর বিশ্বাস করো যা তুমি দেখেছ। বাচ্চা চুপ হয়ে গেল এবং শান্তিতে ঘুমিয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলেন। পাশে আরব উত্তেজনাপূর্ণ নীরবতা ভেঙে কিছু অস্পষ্ট আওয়াজ করল। বিক্রম তার ছেলের দিকে ফিরলেন এবং তারপর ধীরে ধীরে বললেন, আমি গত 6 মাসে 3 জন আয়া রেখেছি। কেউ ওকে মিনিটের বেশি শান্ত রাখতে পারেনি। আর তারপর তুমি? তিনি থামলেন। তার চোখ ফিরে তার দিকে ঘুরল, সন্দেহ এবং চিন্তা দিয়ে ভরা। তুমি কি করেছিলে? প্রিয়া আলতো করে মাথা নিচু করলেন। তার কণ্ঠস্বর ধীর ছিল। আমি একা একটি শিশুকে পালন করেছি। আমি জানি যে একটি শিশুর আসলে কি প্রয়োজন হয়। বিক্রম চুপ করে রইলেন। তারপর কাছে এলেন। তাদের মধ্যেকার দূরত্ব এখন মাত্র 1 কদম ছিল। শোনো, আমি সহজে কাউকে বিশ্বাস করি না, বিশেষ করে যখন আমার ছেলেকে স্পর্শ করার কথা হয়। কিন্তু তুমি সেটা করেছ, যার আমি আশা করিনি। এখন থেকে যখন আমার দরকার হবে, তুমি এখানে আসবে। তুমি তোমার নিয়মিত কাজ করতে থাকবে, কিন্তু আরব অগ্রাধিকার। প্রিয়া একটু ইতস্তত করলেন। যদি অন্যেরা জিজ্ঞেস করে তো? গতকাল যা হয়েছে সে সম্পর্কে কাউকে জানতে দেওয়া উচিত নয়। যদি কেউ জিজ্ঞেস করে তো শুধু বলো যে আমি তোমাকে এই কাজ দিয়েছি, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। তার চোখ অস্বীকারের অনুমতি দিচ্ছিল না। প্রিয়া এক অবর্ণনীয় চাপ অনুভব করলেন। তিনি মাথা নাড়লেন, এটা জেনে যে তিনি এইমাত্র এমন এক কাজ স্বীকার করেছেন যা তাকে কাঁটাবিদ্ধ দৃষ্টির কেন্দ্র বানিয়ে দেবে। বিক্রম পালনার কাছে গেলেন।
আর্ভকে তুলে নিলেন। শিশুটি তার ছোট হাত নাড়ছিল, কিন্তু যখন প্রিয়া কাছে এলেন এবং তাকে নেওয়ার জন্য হাত বাড়ালেন, তখন আর্ভ সঙ্গে সঙ্গে তার কাঁধে লেগে গেল। তিনি দেখলেন তার ঠোঁটের কোণ সামান্য ওপরে উঠল। এটা স্পষ্ট ছিল না যে তিনি অবাক হয়েছিলেন নাকি স্বীকার করছিলেন। করো, আমি দেখতে চাই। প্রিয়া আর্ভকে তার পাশে নিলেন, আলতো করে তার মাথা ধরলেন এবং ধীরে ধীরে একটি পুরনো লড়ি গাইতে লাগলেন। 1 মিনিটেরও কম সময়ে আর্ভ হাত নাড়ানো বন্ধ করে দিল। তার চোখ পিটপিট করতে লাগল। দেখেছ, তিনি ধীরে ধীরে বললেন, কখনো কখনো শুধু হৃদয়ের ধুকভুকানি এবং উষ্ণতার প্রয়োজন হয়। বাচ্চাদের কোনো পরোয়া থাকে না যে সেই ব্যক্তিকে, শুধু তারা নিরাপদ অনুভব করতে চায়। বিক্রম তাকে আরও কয়েক সেকেন্ড দেখলেন, তারপর আর্থকে আবার পালনায় রাখলেন। তিনি তার বাহু বাঁধলেন এবং তার টেবিলে ঝুঁকে গেলেন। তুমি সেই সব লোকেদের থেকে আলাদা যাদের সাথে আমার দেখা হয়েছে। প্রিয়া জানতেন না কি উত্তর দেবেন। কাল 8টায়, এই বলে তিনি তার টেবিলে রাখা ফাইল খোলার জন্য ফিরলেন, যেন এটি ইঙ্গিত দিচ্ছিল যে কথোপকথন শেষ হয়েছে। প্রিয়া তার ঝুলি নিলেন, মাথা নিচু করলেন এবং ঘর থেকে বেরিয়ে গেলেন। যখন লিফটের দরজা বন্ধ হল, তখন তিনি বুঝতে পারলেন যে তিনি সকাল থেকে তার অ্যাপ্রনের কোণ শক্ত করে ধরে রেখেছিলেন। পরের কয়েকদিনে যেমন বিক্রম বলেছিলেন, তাকে পেন্টহাউসে বেশি টাকা হতে লাগল। শুরুতে এটি শুধু আরবকে ঘুম পাড়ানোর জন্য ছিল, তারপর তাকে খাওয়ানোর জন্য, এবং যখন তিনি অনলাইন মিটিংয়ে ব্যস্ত থাকতেন তখন তার সাথে খেলার জন্য। প্রতিবার প্রিয়ার মনে হতো যে যখন তিনি সবচেয়ে ওপরের তলায় যাওয়ার জন্য লিফটের বোতাম টিপতেন, তখন অন্য কর্মীদের চোখ তার দিকেই থাকত। এক দুপুরে যখন প্রিয়া লবি দিয়ে যাচ্ছিলেন, তখন দুজন রিসেপশনিস্ট মাথা নিচু করে অভিবাদন জানালো, কিন্তু তাদের পেছন থেকে ফিসফিসানির আওয়াজ এলো। ও আবার বসের কাছে যাচ্ছে, জানি না ওর মধ্যে এমন কি বিশেষ আছে। প্রিয়া শুনলেন, কিন্তু ফিরলেন না। সেই সন্ধ্যায় যখন তিনি আয়াকে আরবকে ফিরিয়ে দিচ্ছিলেন, তখন বিক্রম জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? প্রিয়া মাথা নাড়লেন। শুধু আমি কোনো সমস্যা তৈরি করতে চাই না, সমস্যা আমি সমাধান করব, তিনি বললেন। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। তোমাকে শুধু সেটা করতে হবে যা তুমি সবচেয়ে ভালো করো। প্রিয়া তাকে দেখলেন। এক মুহূর্তের জন্য তিনি তার ঠান্ডা মুখোশের আড়ালে কিছু খুব বাস্তব অনুভব করলেন। হয়তো এটা কৃতজ্ঞতা ছিল বা অন্য কোনো অনুভূতি যার নাম দেওয়ার সাহস তিনি পাচ্ছিলেন না। সেই দিন যখন তিনি ভবন থেকে বের হলেন, তখন তিনি পেন্টহাউসের দিকে তাকালেন, যেখানে হলুদ আলো তখনও জ্বলছিল। তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি উঠল, চিন্তা এবং প্রত্যাশা দুটোই, এবং প্রিয়া জানতেন যে তার এবং সেই মানুষটার মধ্যেকার গল্প কেবল শুরু হয়েছে। সেই দিন থেকে প্রিয়ার কাজের রুটিন সম্পূর্ণভাবে বদলে গেল। সকালে তিনি তখনও আগের মতো তলা পরিষ্কার করতেন, কিন্তু যেই তার ফোনে সংক্ষিপ্ত বার্তা পেন্টহাউসে এসো আসত, তিনি সঙ্গে সঙ্গে তার জায়গা ছেড়ে দিতেন। শুরুতে লোকেরা শুধু দেখত এবং কিছু বলতো না, কিন্তু 1 সপ্তাহ পরে সেই চোখগুলোতে কাঁটাবিদ্ধ ভাব এবং কৌতূহল এসে গিয়েছিল। আরবের সাথে আনুষ্ঠানিকভাবে কাজ করার প্রথম দিন প্রিয়া 8টার আগেই পেন্টহাউসে পৌঁছালেন। বিক্রম তার ছেলেকে কোলে নিয়ে জানালার পাশে দাঁড়িয়েছিলেন। সকালের রোদ তার কাঁধে পড়ছিল। আরভ একটু অস্থির ছিল, তার ছোট হাত মুচড়ে যাচ্ছিল। বিক্রম প্রিয়াকে দেখেই শিশুটিকে তাকে দিয়ে দিলেন, একটি শব্দও না বলে। আরভ প্রিয়ার হাতে আসতেই শান্ত হয়ে গেল। তার মাথা তার কাঁধে এমনভাবে লেগে গেল যেন সে কোনো পরিচিত জায়গা খুঁজে পেয়েছে। প্রিয়া তাকে দোলাতে দোলাতে ধীরে ধীরে গান গাইছিলেন। শিশুটির শ্বাস ধীর হতে অনুভব করছিলেন। বিক্রম সামনে দাঁড়িয়েছিলেন, তার চোখ তাদের দুজনের থেকে সরছিল না। কিছুক্ষণ পর তিনি বললেন, তুমি ওকে শুধু কোলে নিয়েই শান্ত করতে পারো। অনেক আয়া সব পদ্ধতি চেষ্টা করেছে, কিন্তু সব ব্যর্থ হয়েছে। প্রিয়া আলতো করে হাসলেন। হয়তো সে অনুভব করে যে আমি সত্যিই তার সাথে থাকতে চাই। সেই সকালে বিক্রম তাকে বেশি সময় ধরে থাকতে দিলেন। আরভের দেখাশোনা করতে করতে এবং লাউঞ্জকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তিনি তার টেবিলে কাজ করছিলেন, কিন্তু কখনো কখনো এটা নিশ্চিত করার জন্য দেখে নিতেন যে আরভ ঠিক আছে। প্রিয়া বেশি কিছু জিজ্ঞাসা করলেন না, আর নাই কথোপকথন শুরু করার চেষ্টা করলেন। অদ্ভুতভাবে সেই শান্ত পরিবেশটা দুজনকেই স্বস্তি দিল। কিন্তু পেন্টহাউসে যা ঘটছিল তা চিরতরে লুকিয়ে রাখা সম্ভব ছিল না। এক সোমবার সন্ধ্যায় যখন প্রিয়া কর্মচারীদের ফুরসতের এলাকায় ঢুকল, তখন ফল কাটতে থাকা দুজন পরিচ্ছন্নতাকর্মী মহিলা তাকে দেখে থেমে গেল। বেশি বয়সের মহিলাটি তার দিকে তাকালো আর এমন জোরে কথা বলল যা শোনা গেল, ওখানে বারবার যাওয়াতে নিশ্চয়ই কোনো বিশেষ সুবিধা পাওয়া যায়।
অন্যজন হেসে বলল, আর কি, সেখানকার আয়া নিশ্চয়ই খুব রেগে থাকে। প্রিয়া সেটা এড়িয়ে গেল, যেন সে কিছুই শুনতে পায়নি। সে জানত যে প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি আরও খারাপ হবে, কিন্তু কটাক্ষ শুধু সেখানেই থামল না। একদিন সকালে যখন সে পেন্টহাউসে যাওয়ার জন্য লিফটে ঢুকল, তখন দুজন রিসেপশনিস্টও ভেতরে এলো। তাদের মধ্যে একজন অন্যজনের দিকে ফিরে খুব আস্তে কিন্তু এমন জোরে বলল, যাতে প্রিয়া শুনতে পায়, শর্মাজি বলছিলেন যে সে আগে শুধু সাফাই করত, এখন তো বসের ব্যক্তিগত আয়া হয়ে গেছে, সত্যি খুব চালাক। প্রিয়া কোনো উত্তর দিল না। তার চোখ সোজা লিফটের কন্ট্রোল প্যানেলের নম্বরের দিকে ছিল। সেই দিন পেন্টহাউসে বিক্রম তৎক্ষণাৎ কিছু অস্বাভাবিকতা অনুভব করল। কিছু হয়েছে নাকি, সে জিজ্ঞেস করল, যখন দেখল যে প্রিয়া স্বাভাবিকের চেয়ে কম কথা বলছে। কিছু না, শুধু কিছু লোক এদিক ওদিক কথা বলছে, আমার অভ্যাস আছে। সে ভ্রু কুঁচকাল, তার কণ্ঠস্বর আরও কঠোর হয়ে গেল। যদি কেউ এমন কিছু বলে যা তোমার অস্বস্তি সৃষ্টি করে, তাহলে শুধু আমাকে বলবে। এটার প্রয়োজন নেই। প্রিয়া মাথা নাড়ল, আরভকে ধীরে ধীরে ঘুম পাড়াতে। এই ধরনের কথা সব জায়গায় হয়, আমি শুধু নিজের কাজটা ভালোভাবে করতে চাই। কিন্তু বিক্রমকে সন্তুষ্ট মনে হল না। সে চুপ করে রইল, কিন্তু প্রিয়া দেখল যে তার চোখ দুটো গভীর হয়ে গেল, যেন সে কিছু ভাবছিল। পরের কয়েকদিনে গুজব আরও দ্রুত ছড়াল। কেউ কেউ বলল যে সে বসের মন জয় করার চেষ্টা করছে। কেউ গুজব ছড়াল যে বিশেষ সম্পর্কের কারণে সে দ্বিগুণ বেতন পাচ্ছে। প্রিয়া চুপ করে রইল, কিন্তু যখনই সে কিছু শুনত তার হৃদয়ে আঘাত লাগত। একদিন সকালে যখন প্রিয়া পেন্টহাউসে পৌঁছাল, ঘরের পরিবেশটা অন্য রকম ছিল। বিক্রম তার টেবিলের পাশে দাঁড়িয়েছিল। তার পাশে একজন আয়া উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল। সে প্রিয়াকে আরফকে কোলে নিতে ইশারা করল এবং তারপর আয়াটির দিকে ফিরল। তুমি অন্য কাজ দেখতে পারো, এখন থেকে যখন আমি ব্যস্ত থাকব, প্রিয়া বাচ্চার দেখাশোনা করবে। আয়াটি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল, তার ঠোঁট শক্ত হয়ে গেল। তারপর সে আস্তে করে মাথা নেড়ে ঘুরে চলে গেল। প্রিয়া হঠাৎ তার কাঁধে চাপটা আরও ভারী অনুভব করল। সেই দুপুরে যখন প্রিয়া আরবকে ছাদের ছোট বাগানে রোদ দেখানোর জন্য নিয়ে গেল, তখন সে পায়ের শব্দ শুনতে পেল। ঘুরে দেখে প্রায় 50-এর বেশি বয়সের একজন মহিলা, যিনি হালকা রঙের শাড়ি পরেছিলেন এবং তার মুখটা তীক্ষ্ণ চেহারার ছিল। তার দৃষ্টি প্রিয়ার ওপর পড়ল এবং তারপর আরবের ওপর থেমে গেল। তুমি কে? তার কণ্ঠস্বর গভীর ছিল, যাতে সামান্য কর্তৃত্ব ছিল। প্রিয়া মুহূর্তের জন্য থামল। জি, আমি পরিচ্ছন্নতা কর্মী সাহেব, প্রয়োজনে বাচ্চার দেখাশোনায় সাহায্য করতে বলেছেন। মহিলাটি উত্তর দিল না, শুধু কাছে এলো, আরবের গালে আস্তে করে হাত বোলালো আর তারপর ঠান্ডা চোখে তার দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার, এই পুরো বাড়িতে এমন কেউ নেই যে বাচ্চার দেখাশোনা করতে পারে, আর একজন বাইরের পরিচারিকাকে এই কাজটা করতে হচ্ছে। প্রিয়া কিছু বলতে যাচ্ছিল যে বিক্রম দরজায় দেখা দিল এবং দ্রুত কাছে এলো। মা, আপনি না বলে কিভাবে চলে এলেন? সে তার ছেলের দিকে ফিরল। আমি শুধু তোমার জন্য কিছু জিনিস দিতে এসেছিলাম, ভাবিনি যে এই দৃশ্যটা দেখতে পাব। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু তাতে প্রশ্ন লুকিয়েছিল। বিক্রম সরাসরি তার মায়ের চোখে তাকালো। প্রিয়া আরবের জন্য খুব ভালো, আমি ওকে রাখতে চাই। মিসেস গায়ত্রী তার পার্সের স্ট্র্যাপ শক্ত করে ধরলেন, প্রিয়ার দিকে আরও একবার তাকালেন এবং তারপর কিছু না বলেই চলে গেলেন। সেই মুহূর্তটা প্রিয়ার মনে একটা অস্বস্তি রেখে গেল। সে বুঝল যে আজ থেকে শুধু কর্মচারীদের গুজব নয়, তার পরিবারের চোখও তার ওপর থাকবে। সন্ধ্যায় যখন সে আরবকে দোলনায় রাখছিল, তখন প্রিয়া আস্তে করে বলল, হয়তো আমার। বিক্রম মাঝপথেই তাকে থামিয়ে দিল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, তুমি এখানেই থাকবে, কাউকে তোমাকে এখান থেকে যেতে বাধ্য করতে দেবে না। সেই সাধারণ বাক্যটা একটা প্রতিশ্রুতির মতো ভারী ছিল। প্রিয়া বুঝতে পারছিল না যে তার স্বস্তি অনুভব করা উচিত নাকি চিন্তা। শুধু এটুকুই জানত যে এখন থেকে সবকিছু একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছে। পরের কয়েকদিনে বিক্রমের মায়ের সাথে অপ্রত্যাশিত সাক্ষাতের পরে পেন্টহাউসের পরিবেশ আগের মতোই শান্ত রইল, কিন্তু প্রিয়া স্পষ্ট বুঝতে পারল যে কিছু পরিবর্তন হচ্ছে। সে কম কথা বলত, কিন্তু যখন সে তাকে দেখত তখন তার চোখ গভীর আর বেশি সময় ধরে স্থির থাকত, এবং যখনই সে তার দিকে তাকাত সে চোখ সরাত না। শনিবার সকালে প্রিয়া একটা বার্তা পেল, আজ তোমার মেয়েকে সাথে নিয়ে এসো। সে মুহূর্তের জন্য ইতস্তত করল। মীরা কখনো মায়ের কাজের জায়গায় আসেনি, আর প্রিয়ার ভয় ছিল যে সে এত জমকালো জায়গায় অস্বস্তি বোধ করবে। কিন্তু অবশেষে সে উত্তর দিল, জি। সেই দুপুরে প্রিয়া মীরাকে নিয়ে এলো। সে একটা সাধারণ সাদা ফ্রক পরেছিল, চুল পরিপাটি করে বাঁধা ছিল,
আর আকাশদ্বীপ টাওয়ারের লবিতে ঢুকতেই তার কালো গোল চোখগুলো বড় হয়ে গেল। মা, তোমার কাজের জায়গাটা খুব সুন্দর, মীরা ফিসফিস করে বলল, মায়ের হাত শক্ত করে ধরে। পেন্ট হাউসে পৌঁছানোর পর বিক্রম অপেক্ষা করছিল। সে সবসময়কার মতো স্যুট পরেনি, শুধু একটা সাদা শার্ট আর গাঢ় রঙের প্যান্ট। মীরাকে দেখেই সে তার উচ্চতা পর্যন্ত ঝুঁকে একটা বিরল হাসি দিল। তুমি মীরা, তাই না? মীরা মাথা নাড়ল সামান্য লাজুকভাবে। নমস্কার আঙ্কেল, তোমার মা বলেছেন যে তুমি পড়াশোনায় খুব ভালো। সে হাত বাড়াল। মীরা ইতস্তত করল এবং তারপর তার ছোট হাতটা তার হাতে রাখল। এই ইশারাটা পাশে দাঁড়ানো প্রিয়াকে আস্তে করে হাসতে বাধ্য করল। তার হৃদয়ে এক উষ্ণতার অনুভূতি হল। আরফ জানালার কাছে দোলনায় শুয়েছিল। প্রিয়া আর মীরাকে দেখেই সে হাত নাড়ল। প্রিয়া আরফকে তুলে পরিচয় করিয়ে দিল। এই হলো আরফ, বিক্রম আঙ্কেলের ছেলে। মীরা বাচ্চাটাকে দেখল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল আর তারপর আস্তে করে তার নরম রেশমি চুলে হাত বোলাল। এ খুব মিষ্টি। বিক্রম এই দৃশ্যটা দেখল। তার ঠোঁট সামান্য কোঁচকে উঠল, কিন্তু সে কিছু বলল না। সে পিছিয়ে গেল যাতে তিনজন স্বাভাবিকভাবে থাকতে পারে। তারা পুরো দুপুর ছাদের ছোট বাগানে কাটাল। মীরা এদিক ওদিক দৌড়চ্ছিল আর আরফ তাকে দেখলে হেসে উঠত। প্রিয়া একটা পাথরের বেঞ্চে বসেছিল, তার হাতে তখনও বাচ্চাটা ছিল। বিক্রম কখনো কখনো মীরাকে কিছু খেলনা দিতে বা যখন জোরে বাতাস বইত তখন তার জ্যাকেট ঠিক করার জন্য কাছে আসত। আপনি ব্যস্ত নন? প্রিয়া জিজ্ঞাসা করল যখন সে তাকে নিজের পাশে বসতে দেখল। আজ না। কখনো কখনো নিজের বাচ্চার সাথে থাকা কাজের চেয়ে বেশি জরুরি হয়। তার কণ্ঠস্বর একটা স্বীকারোক্তির মতো মৃদু ছিল। প্রিয়া কোনো উত্তর দিল না, শুধু দূরে তাকালো যেখানে অন্য বিল্ডিংগুলো সন্ধ্যার রোদে ঝলমল করছিল। যখন সূর্য ঢলতে শুরু করল তখন প্রিয়া মীরাকে বাড়ি যাওয়ার জন্য বলল। বিক্রম আরফকে কোলে নিয়ে তাদের লিফট পর্যন্ত বিদায় জানাতে এলো। দরজা বন্ধ হওয়ার আগে সে আস্তে করে বলল, ধন্যবাদ আজকের সব কিছুর জন্য। তার চোখ প্রিয়ার চোখের সাথে একটা দীর্ঘ মুহূর্তের জন্য মিলিত হল, যাতে প্রিয়ার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই দিন থেকে তাদের মধ্যে দূরত্ব যেন কমে গেল। এখন আর শুধু আনুষ্ঠানিক ধন্যবাদ বা সংক্ষিপ্ত অনুরোধ ছিল না। বিক্রম ছোট ছোট বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করল। মীরার পড়াশোনা কেমন চলছে, প্রিয়া কি খেতে পছন্দ করে, সম্প্রতি তার স্বাস্থ্য কেমন আছে। এক বৃষ্টির দুপুরে মুম্বাইয়ের রাস্তাগুলো খারাপভাবে ভরে গিয়েছিল। প্রিয়া ট্রাফিক জ্যাম এড়াতে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার অনুমতি নেওয়ার কথা ভাবল, কিন্তু বিক্রম বার্তা পাঠাল, রাস্তাগুলো ভরে গেছে, জল কমা পর্যন্ত এখানেই আরভের দেখাশোনা করো। সে পেন্ট হাউসে পৌঁছাল তো দেখল যে সে লাউঞ্জে আরভকে কোলে নিয়ে বসে আছে। হলুদ আলো তার মুখে পড়ছিল, যাতে তার স্বাভাবিক কাঠিন্য নরম লাগছিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সে বলল, এখানে থাকা বেশি নিরাপদ হবে। প্রিয়া রাজি হল। সে একটা লম্বা সোফায় কম্বল বিছাল, আরভকে খেলার জন্য শুইয়ে দিল আর কিছু খেলনা বের করল। বিক্রম সামনে বসে গেল, তার হাতগুলো একসাথে জড়ানো ছিল। তুমি কি কখনো ভেবেছ যে পরিস্থিতি আলাদা হলে তোমার জীবন কেমন হতো? প্রিয়া আস্তে করে হাসল, কিন্তু তার চোখ নত হয়ে গেল। আমি অনেকবার ভেবেছি, কিন্তু তারপর বুঝতে পারলাম যে এই কথাটার চেয়ে বেশি কিছু জরুরি নয়, যে আমি এখনও আমার বাচ্চাকে বড় করার জন্য দাঁড়িয়ে আছি। সে আস্তে করে মাথা নাড়ল, তার চোখ যেন সেই ক্লান্ত দিনগুলোর দিকে দেখছিল। আমি বুঝি। বাইরে বাতাস আর বৃষ্টি কাঁচের ওপর আছড়ে পড়ছিল, যাতে একটা গভীর নিয়মিত শব্দ আসছিল। আরফ প্রিয়ার কাছে হামাগুড়ি দিয়ে এলো আর কোলে আসার জন্য হাত বাড়াল। সে বাচ্চাটাকে তুলল, আস্তে করে চাপড়াল। একটা পরিচিত অনুভূতি তার প্রতিটি শিলায় ছড়িয়ে গেল। বিক্রম এই দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখল আর তারপর আস্তে করে বলল, তুমি সব কিছুকে আরও শান্তিময় করে তোলো। প্রিয়া সামান্য চমকে গেল। সে জানত না যে কি উত্তর দেবে, কিন্তু তার চোখে সে কোনো ঠাট্টা বা আনুষ্ঠানিকতা দেখল না, বরং কিছু খুব গভীর ছিল। সেই রাতে যখন জল কমতে শুরু করল, তখন বিক্রম ড্রাইভারকে প্রিয়া আর মীরাকে আদের চাউল পর্যন্ত ছেড়ে দিতে বলল। গাড়িতে বসার আগে সে বারান্দার নিচে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটাগুলো তার কাঁধে পড়ছিল। সে আস্তে করে তাকে মাথা নাড়ল। প্রিয়া একটা হালকা হাসির সাথে উত্তর দিল এবং তারপর ভেতরে চলে গেল। রাস্তায় মীরা মায়ের কাঁধে ঘুমিয়ে পড়ল। প্রিয়া নিজের মেয়ের দিকে তাকালো আর তারপর জানালার বাইরে, যেখানে হলুদ আলোর রেখাগুলো পিছনে চলে যাচ্ছিল, তার হৃদয়ে একটা অস্পষ্ট অনুভূতি ছড়িয়ে গেল। এমন একটা অনুভূতি যাকে সে ধরতেও চাইছিল আর যার মুখোমুখি হতেও ভয় পাচ্ছিল। আর সে জানত যে তার আর বিক্রমের মধ্যে দূরত্ব এখন আর প্রথম দিনের মতো নেই। কিন্তু এই কারণেই সামনের পথটা আরও অপ্রত্যাশিত হয়ে গেল। বৃষ্টির দুপুরে পেন্টহাউসে থাকার পর প্রিয়া মানুষের তাকে দেখার ধরনে স্পষ্ট পরিবর্তন অনুভব করল। আগে সে শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী ছিল, যার দিকে কেউ খেয়াল করত না।
এখন যখনই সে কর্মচারীদের ফুরসতের এলাকায় ঢুকত, জোরে জোরে চলতে থাকা কথাবার্তা সঙ্গে সঙ্গে কমে যেত, আর যখন সে ফিরত, ফিসফিসানি আবার শুরু হয়ে যেত। সোমবার সকালে প্রিয়া লবিতে পা রাখতেই দুজন আয়াকে রিসেপশন কাউন্টারের কাছে আস্তে আস্তে কথা বলতে শুনল। মনে হয় সে এখন চিরকালের জন্য আয়া হতে চায়। আর কি, না হলে সে সেখানে সবসময় কি করে? প্রিয়াকে দেখে তারা একটা অদ্ভুত হাসি দিল আর কাজের বিষয়ে জিজ্ঞেস করার ভান করল, কিন্তু তাদের চোখে এখনও তদন্ত স্পষ্ট ছিল। প্রিয়া উপেক্ষা করার চেষ্টা করল। সে তার ওপর দেওয়া মেঝেগুলোর পরিচ্ছন্নতার ওপর মনোযোগ দিল, কিন্তু ফোন আবার পরিচিত বার্তা উপরে এসো এর সাথে কাঁপতে শুরু করল। সে দস্তানা খুলল এবং সোজা লিফটে চলে গেল। কিছু লোকের চোখ তার পিঠের ওপর অনুভব করে সে ঠান্ডা হয়ে গেল। পেন্টহাউসে বিক্রম জানালার কাছে আরফকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। প্রিয়াকে দেখে সে শুধু আস্তে করে মাথা নাড়ল। ও এইমাত্র ঘুমিয়েছে, কিন্তু সহজে জেগে যেতে পারে। তুমি কিছুক্ষণ এখানেই থাকো। প্রিয়া তার ঝুড়িটা নিচে রাখল আর আরফের চারপাশের কম্বল ঠিক করার জন্য কাছে গেল। এই দিনগুলোতে কিছু লোক এদিক ওদিক কথা বলছে। তার কণ্ঠস্বর হালকা ছিল, অভিযোগ নয়, শুধু একটা তথ্য। আমি জানি, সে তৎক্ষণাৎ বলল, আর কিছু জিজ্ঞেস না করে, খেয়াল করো না। আমার অভ্যাস আছে। কিন্তু প্রিয়া নিচে তাকালো। আমি আপনার জন্য কোনো ঝামেলা তৈরি করতে চাই না। বিক্রমের ঠোঁটের কোণ সামান্য ওপরে উঠল, তার চোখ তীক্ষ্ণ হয়ে গেল। যদি কেউ ঝামেলা তৈরি করে, তাহলে আমি সেটা সামলাব। তোমাকে শুধু তোমার কাজটা ভালোভাবে করতে হবে। এই বাক্যটা প্রিয়াকে চুপ করিয়ে দিল। যদিও সে আস্তে করে বলল, কিন্তু তার কণ্ঠে এমন একটা আদেশ লুকিয়েছিল যা অস্বীকার করা যেত না। সেই দুপুরে যখন প্রিয়া দশমতলায় করিডোর পরিষ্কার করছিল, তখন ম্যানেজার শর্মাজি তাকে একটা কোণে ডাকলেন। প্রিয়া, আমি সত্যি বলবো, এই দিনগুলোতে তোমার দিকে খুব মনোযোগ দেওয়া হচ্ছে। নিয়মিত পেন্টহাউসে যাওয়ার কারণে কথা তো হবেই। তুমি সাবধান থেকো। প্রিয়া আস্তে করে মাথা নাড়ল। আমি জানি, কিন্তু এটা সাহেবের আদেশ। আমি নিজের ইচ্ছায় যেতে পারি না। আমি বুঝি, শুধু এখানকার লোকেরা অন্য রকম ভাবে। যদি তুমি দূরত্ব বজায় রাখতে পারো, তবে ভালো হয়। প্রিয়া উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু লিফটের দিক থেকে আসা পায়ের শব্দ দুজনকেই চুপ করিয়ে দিল। এটা ছিল বেশি বয়সের এক মহিলা, লম্বা, হালকা রঙের শাড়ি পরা, আর তার মুখটা গুরুতর ছিল। প্রিয়া তৎক্ষণাৎ চিনতে পারল, এটা বিক্রমের মা মিসেস গায়ত্রী ছিলেন। সে প্রিয়াকে দেখে থেমে গেল। তাদের চোখ যেন একটা পাতলা বরফের স্তর বিছিয়ে দিল। তুমি আবার এখানে? প্রিয়া আস্তে করে মাথা নিচু করল। জি, আমি কাজ করছি। কাজ? তিনি আস্তে করে ভ্রু ওপরে তুললেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু মানে পরিষ্কার ছিল। শর্মাজি, দয়া করে একে নিজের এলাকার ওপর মনোযোগ দিতে দিন। আমার ছেলের ফ্লোরে আগে থেকেই দেখাশোনা করার লোক আছে। পরিবেশটা ভারী হয়ে গেল। শর্মাজি প্রিয়ার দিকে তাকালেন এবং তারপর মিসেস গায়ত্রীর দিকে ফিরলেন। জি, আমি ওকে মনে করিয়ে দেব। মিসেস গায়ত্রী আর কিছু বললেন না এবং সোজা লিফটের দিকে চলে গেলেন। যখন তিনি চলে গেলেন, তখন প্রিয়া একটা গভীর শ্বাস নিল। ঠান্ডার অনুভূতিটা তখনও রয়েছিল। সন্ধ্যায় যখন সে বিক্রমের বার্তায় পেন্টহাউসে গেল, তখন প্রিয়া তাকে তার মায়ের সাথে দেখা হওয়ার কথা জানাল। সে কিছুক্ষণ চুপ করে রইল এবং তারপর আরবের দোলনার পাশে বসে গেল। আমার মা কাউকে সহজে পরিবারের জীবনে আসতে দেন না, তুমি খেয়াল করো না? কিন্তু এটা স্পষ্ট যে তিনি চান না আমি এখানে থাকি। প্রিয়া সরাসরি তার চোখের দিকে তাকালো। সেও ফিরে তাকালো। তার চোখ দৃঢ় ছিল। আমি চাই তুমি এখানে থাকো, এটাই সবচেয়ে জরুরি কথা। এই শব্দগুলো প্রিয়াকে চুপ করিয়ে দিল, কিন্তু তার হৃদয়ে আরও একটা চিন্তা তৈরি করল। সে খুব ভালোভাবে জানত যে এখানে থাকার মানে শুধু কর্মচারীদের গুজবের মুখোমুখি হওয়া নয়, বরং তার পরিবারের লোকেদের বিরোধিতারও মুখোমুখি হওয়া। পরের দিন যখন প্রিয়া আরবকে ঘুম পাড়াচ্ছিল, তখন বাইরে থেকে কথাবার্তার আওয়াজ এলো। দরজা পুরোপুরি বন্ধ ছিল না, আর আওয়াজ এত স্পষ্ট ছিল যে সে চিনতে পারল যে এটা দুজন আয়ার। সত্যিই খুব চালাক, একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে বসের ব্যক্তিগত আয়া হয়ে গেল। হয়তো বেশি দিন নয়। বাকি বাক্যটা তখন কেটে গেল যখন দরজায় একটা ছায়া পড়ল। বিক্রম সেখানে দাঁড়িয়েছিল। তার মুখ কালো হয়ে গিয়েছিল। তোমরা দুজন এক্ষুনি বাইরে যাও। তার কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ছিল। উঁচু নয়, কিন্তু দুজন আয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর এখন থেকে যদি আমি এমন কোনো কথা শুনি, তাহলে আমাকে দোষ দিও না যদি আমি তোমাদের না রাখি। যখন দরজা বন্ধ হয়ে গেল, তখন সে ভেতরে এলো। তারা কি তোমাকে বিরক্ত করছিল? প্রিয়া মাথা নাড়ল। কিছু না। সে কাছে এলো। তার চোখেও তখনও রাগের একটা স্ফুলিঙ্গ ছিল। আমি আমার নিজের কোম্পানিতে কাউকে তোমার সম্পর্কে এভাবে কথা বলতে দেব না। প্রিয়া কোনো উত্তর দিল না। সে আরবে চুলে হাত বোলাতে নিচে তাকালো।
কিন্তু তার হৃদয়ে একটা মিশ্র অনুভূতি উঠল, নিরাপদ অনুভব করার উষ্ণতা আর অস্বস্তি দুটোই, কারণ তাদের মধ্যেকার দুনিয়ার রেখাগুলো আরও ঝাপসা হচ্ছিল। সেই রাতে যখন সে নিজের চাউলের ঘরে ফিরল, তখন প্রিয়া নিজেকে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়ানো অবস্থায় দেখল। সে নিজেরই চোখে তাকালো আর নিজেকে জিজ্ঞাসা করল যে সে কোন ঝোড়ো জলে পা রাখছে, আর যদি সে চালিয়ে যায় তাহলে কি এমন কোনো দিন আসবে যখন সে তাকে ভাসিয়ে নিয়ে যাবে আর সে কিছুই করতে পারবে না। কিন্তু পরের সকালে যখন তাকে উপরে এসো বার্তাটা পেল, তখন সে তবুও তাড়াহুড়ো করে নিজের জায়গা থেকে বেরিয়ে গেল, যেন সে আর কিছুই করতে পারত না। মুম্বাইতে বর্ষার শেষে আবহাওয়া প্রায়শই অপ্রত্যাশিত হয়, কিন্তু আজ দুপুর থেকে কালো মেঘ ছেয়ে গিয়েছিল। প্রিয়া অষ্টম তলায় তার সাফাই শেষই করেছিল যে তার পকেটে ফোন কেঁপে উঠল। একটা পরিচিত বার্তা, শুধু একটা শব্দ, উপরে। সে হাত মুছল, দস্তানা খুলল এবং পেন্টহাউসের জন্য লিফটের বোতাম চাপল। দরজা খুলল। করিডর জনশূন্য ছিল, কেবল লম্বা কাঁচের জানালাগুলোতে আছড়ে পড়া জোরে বাতাসের শব্দ ছিল। লাউঞ্জের ভেতরে বিক্রম দোলনার পাশে দাঁড়িয়েছিল, আরভের পিঠে আস্তে আস্তে চাপড়াচ্ছিল। ও এই মাত্র ঘুমিয়েছে, সে আস্তে করে বলল, কিন্তু যে কোনো সময় জেগে যেতে পারে। তুমি কিছুক্ষণ ওর দেখাশোনা করো, আমার একটা জরুরি কল আছে। প্রিয়া মাথা নাড়ল এবং কাছে চলে গেল। আরভ শান্তিতে শুয়েছিল, তার শ্বাস প্রশ্বাস নিয়মিত ছিল আর তার গালগুলো গোলাপি ছিল। সে পাশে একটা চেয়ার টেনে বসে গেল। তার চোখ অজান্তেই কাছের জানালা দিয়ে বাইরের দিকে দেখছিল। বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করেছিল, আর তাড়াতাড়ি সেগুলো আরও ঘন হয়ে গেল। বিক্রমের কল প্রায় আধ ঘন্টা ধরে চলল। যখন সে ফিরে এলো, তখন বৃষ্টি একটা মুষলধারে বর্ষণে পরিণত হয়েছিল, যার গর্জন এয়ার কন্ডিশনারের শব্দকেও ছাপিয়ে যাচ্ছিল। সে নিজের ঘড়ি দেখল এবং তারপর তার দিকে ফিরল। তুমি কটায় বাড়ি যেতে চেয়েছিলে? প্রায় 5:30টায়। এখন 1 ঘন্টার বেশি বাকি আছে। সে জানালার কাছে গেল, নিচের রাস্তাটা দেখল যা ছোট নদীগুলোতে পরিণত হচ্ছিল। তুমি যেতে পারবে না, রাস্তাগুলো ভরে গেছে। আমি তোমাকে ড্রাইভার দিয়ে বাড়ি পাঠিয়ে দেব যখন জল কমবে, কিন্তু হয়তো অনেক রাত হয়ে যাবে। প্রিয়া সামান্য ইতস্তত করল, বা আমি বাইক ট্যাক্সি ডেকে নিই, বৃষ্টি কমলে চলে যাব। সে ফিরল, তার চোখ গুরুতর ছিল। এটা বিপজ্জনক, এখানেই থাকো, রাতে আমি তোমাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দেব। তার কণ্ঠে আর কোনো বিতর্কের সুযোগ ছিল না। সে মাথা নাড়তে বাধ্য হল এবং দোলনার কাছে ফিরে এলো। আরব জেগে গিয়েছিল, তার পরিষ্কার চোখগুলো বড় হয়ে চারপাশে দেখছিল। প্রিয়া ঝুঁকে হাসল। জেগে গেলে তুমি? সে বাচ্চাটাকে তুলল। একটা পরিচিত অনুভূতি ফিরে এলো, একটা ছোট গরম শরীর তার বুকে লাগা তার হৃদয়কে গলিয়ে দিল। বিক্রম পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। ও, তোমার হাতে আসতেই শান্ত হয়ে যায়, সে বলল, তার কণ্ঠে বিস্ময় আর প্রশংসা দুটোই ছিল। প্রিয়া আস্তে করে হাসল। হয়তো কারণ আমি তাড়াহুড়ো করি না, বাচ্চারা ধৈর্য অনুভব করতে পারে। বাইরে বৃষ্টি তখনও জোরে পড়ছিল। ঘরের হলুদ আলো একটা উষ্ণ কোণ তৈরি করেছিল, যা কাঁচের পিছনের দুনিয়া থেকে একেবারে আলাদা ছিল। বিক্রম সামনের চেয়ারে বসে গেল, ল্যাপটপটা এক পাশে রাখল। তুমি এখানেই রাতের খাবার খাও, রান্নাঘর তৈরি করে দেবে। এটার প্রয়োজন নেই, আমি সামলে নেব। সে মাঝপথেই তাকে থামিয়ে দিল এবং টেবিলে রাখা একটা বোতাম চাপল। তার আদেশ তৎক্ষণাৎ পালন করা হলো এবং কয়েক মিনিটের মধ্যেই লাউঞ্জেই একটা ছোট খাবার টেবিল বসানো হলো। আরবের জন্য চিকেন ডালিয়া, প্রিয়ার জন্য নুডলস আর তার জন্য ভাত আর মাংস। 3 জন টেবিলের চারপাশে বসেছিল। আরব তার বেবি চেয়ারে, দুজন একে অপরের সামনে ছিল। পরিবেশটা অদ্ভুতভাবে শান্তিপূর্ণ ছিল। কখনো কখনো বিক্রম প্রিয়ার প্লেটে কিছু সবজি তুলে দিত। এটা এত স্বাভাবিক ছিল যেন তারা একে অপরকে অনেক দিন ধরে জানে। খাওয়ার পর আরব বেশি সতর্ক হয়ে গেল। সে কিছু অর্থহীন আওয়াজ বের করল, যাতে দুজনেই হেসে উঠল। প্রিয়া বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য ঘরে হাঁটতে লাগল। বিক্রম তার পিছনে পিছনে হাঁটল। কখনো কখনো যখন সে খেলনা তোলার জন্য ঝুঁকত, তখন আস্তে করে তার হাত ধরে নিত। সেই ক্ষণিকের স্পর্শ প্রিয়াকে নিজের ত্বকে উষ্ণতা অনুভব করানোর জন্য যথেষ্ট ছিল। যখন আরব ঘুমিয়ে গেল, তখন তারা সোফায় বসে গেল। বাইরে বৃষ্টি তখনও কমেনি। বিক্রম পিঠ ঠেকাল, তার চোখ জানালার দিকে ছিল, কিন্তু তার কণ্ঠস্বর মৃদু ছিল। তুমি কি কখনো তোমার বর্তমান কাজ ছাড়াও অন্য কিছু করার কথা ভেবেছ? প্রিয়া ইতস্তত করল। আমি একটা ছোট রেস্তোরাঁ খুলতে চেয়েছিলাম, কিন্তু জীবন আমাকে একটা অন্য দিকে ঠেলে দিল। সে তার দিকে তাকালো, তার চোখে কিছু দূরের ভাব ছিল। যদি সুযোগ পাও তাহলে কি তুমি আবার চেষ্টা করবে? সে আস্তে করে হাসল। হয়তো, কিন্তু এখন মীরা আমার সবচেয়ে বড় অগ্রাধিকার।
একটা লম্বা নীরবতা ছেয়ে গেল। কাচের ওপর বৃষ্টির ফোঁটা একটা নিয়মিত সুরের মতো বাজছিল। বিক্রম আস্তে আস্তে বলল, তুমি জানো, আমার স্ত্রী মারা যাওয়ার পর এই বাড়িতে কখনো এত শান্তি অনুভূত হয়নি যতটা তোমার এখানে থাকাকালীন হয়। প্রিয়ার হৃদস্পন্দন থেমে গেল। সে জানত না যে কি উত্তর দেবে, শুধু আস্তে করে মাথা নিচু করে নিল। রাত প্রায় 10টা। বৃষ্টি হালকা হতে শুরু করল। বিক্রম ড্রাইভারকে প্রিয়াকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য ডাকল। যখন সে করিডোরে বের হল, তখন সে তার পিছনে এলো। আরব তার কাঁধে গভীর ঘুমে ঘুমোচ্ছিল। কাল ছুটি নিয়ে নাও, রাস্তাগুলো এখনো ভর্তি থাকবে, সে আস্তে করে বলল। প্রিয়া মাথা নাড়ল, কিন্তু মনে তার বিশ্বাস ছিল না যে সে এটা করবে। সে লিফটে ঢুকল। ঘুরে দেখল তো সে দরজায় দাঁড়িয়েছিল। হলুদ আলো তার মুখে পড়ছিল। তার চোখ ততক্ষণ তাকে দেখতে থাকল যতক্ষণ না দরজা বন্ধ হয়ে গেল। সেই রাতে নিজের চাউলের ঘরে পৌঁছে প্রিয়া অনেকক্ষণ ধরে ছোট জানালার কাছে দাঁড়িয়ে রইল। বৃষ্টির শেষ ফোঁটাগুলো পড়তে দেখল। সে স্পষ্টভাবে অনুভব করল যে তার আর সেই লোকটার মধ্যেকার সীমা ধীরে ধীরে ঝাপসা হচ্ছে, আর সে জানত যে শীঘ্রই তাকে এর মুখোমুখি হতে হবে। সেই রাতে জেগে থাকার পর সকালে প্রিয়া পেন্টহাউস ছেড়ে এমন মন নিয়ে বেরোল যা একই সাথে হালকা আর ভারী দুটোই ছিল। আরভের জ্বর কমে গিয়েছিল আর সে ভালো ঘুমাচ্ছিল, কিন্তু বিক্রমের সারা রাত তার হাত ধরে থাকার ছবিটা তার মনে ঘুরছিল। সে জানত যে যা ঘটছিল তা একটা সাধারণ চাকরির অনেক ঊর্ধ্বে চলে গিয়েছিল। সেই দুপুরে যখন সে তৃতীয় তলায় লিফট থেকে বেরোল, তখন শর্মাজি তাকে ডাকলেন। প্রিয়া, কেউ তোমার সাথে দেখা করতে চায়। প্রিয়া জিজ্ঞেস করতে পারার আগেই সে মিসেস গায়ত্রীকে জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখল। হালকা রঙের শাড়ি পরা, তার মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখ ছুরির মতো তীক্ষ্ণ ছিল। তুমি এখানে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। তারা করিডরের একটা শান্ত কোণে গেল। মিসেস গায়ত্রী সরাসরি প্রিয়ার চোখের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট ছিল। আমি জানি যে তুমি একজন ভালো মেয়ে, কিন্তু ভালো হওয়ার মানে এই নয় যে তুমি উপযুক্ত। আমার ছেলে তার স্ত্রীকে হারিয়েছে, তার স্থিতিশীলতা দরকার, আর বেশি ঝামেলার নয়। প্রিয়া চুপ করে রইল। তার হাতগুলো একসাথে জড়ানো ছিল। তুমি অল্প বয়সী আর তোমার একটা বাচ্চাও আছে। আমি বিশ্বাস করি যে তুমি আমার মানেটা বুঝতে পারছো। তিনি তার পার্স খুললেন, একটা সাদা খাম বের করলেন আর প্রিয়ার হাতে রাখলেন। এতে এত টাকা আছে যে তুমি কিছু সময়ের জন্য তোমার মেয়ের দেখাশোনা করতে পারবে। তোমার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। প্রিয়া আস্তে করে মাথা নাড়ল। আমি এখানে টাকার জন্য নেই। মিসেস গায়ত্রী তার চোখ সামান্য ছোট করলেন। তাহলে তোমার আরও থাকা উচিত নয়। তুমি বাইরের গুজবগুলো সম্পর্কে জানো। এখানে থাকলে তোমাকে সব দুর্নাম সহ্য করতে হবে। আমি সহ্য করে নেব, কিন্তু তোমার মেয়ের কি হবে? এই প্রশ্নটা একটা তীক্ষ্ণ ছুরির মতো ছিল। প্রিয়ার গলা শুকিয়ে গেল। তার মনে হলো যে তার যুক্তির একটা অংশ তাদের দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু আরভে আর বিক্রম থেকে দূরে যাওয়ার কথা ভেবে তার হৃদয়ে আঘাত লাগছিল। সন্ধ্যায় যখন প্রিয়া অষ্টম তলায় তার জিনিসপত্র গোছাচ্ছিল, তখন বিক্রমের বার্তা এলো, উপরে আমার সাথে দেখা করো। সে পেন্টহাউসে গেল। তাকে লাউঞ্জে একা দাঁড়িয়ে থাকতে দেখল। তার শার্টের দুটো বোতাম খোলা ছিল আর ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার মা তোমার সাথে দেখা করেছেন, তাই না? প্রিয়া কিছু না বলে মাথা নাড়ল। তিনি চান যে তুমি চলে যাও, সে সরাসরি বলল, এবং তারপর কাছে এলো। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। বিক্রম, প্রিয়া সামান্য পিছিয়ে গেল। আপনি জানেন যে এটা এত সহজ নয়। আমার এখানে থাকা আপনার আর আপনার মায়ের মধ্যে শুধু মতভেদ বাড়াবে। আর মীরা, যদি সে খারাপ কথা শুনে তো? আমার চিন্তা করো না, অন্য কারো চিন্তা করো না, শুধু নিজের আর মীরার চিন্তা করো। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। তার চোখ তার থেকে সরল না। আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়েছি, আমি এটা আবার করতে চাই না। প্রিয়া মাথা নিচু করল। তার চোখের পিছনে একটা গরম ঢেউ অনুভব করল। আপনি আমাকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলছেন, আমি জানি না যে কি বেছে নেব। সে আরও এক ধাপ এগিয়ে গেল। এখন তাদের মধ্যে শুধু এক শ্বাসের দূরত্ব ছিল। এখানেই থাকো, ব্যাস এতটুকুই। প্রিয়া উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু পাশের ঘর থেকে আরভের কান্নার আওয়াজ দুজনকেই ঘুরতে বাধ্য করল। সে তৎক্ষণাৎ সেদিকে গেল, বাচ্চাটাকে তুলল আর চুপ করাতে লাগল। বিক্রম দরজায় দাঁড়িয়ে এই দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখল। তার চোখ নরম হয়ে গেল। দেখলে তো, সে আস্তে করে বলল, ওর তোমাকে দরকার। এই বাক্যটা প্রিয়ার হৃৎস্পন্দন থামিয়ে দিল। সে খুব ভালোভাবে জানত যে এই সিদ্ধান্ত সবকিছু বদলে দেবে। সেই রাতে বাড়ি যাওয়ার সময় সে মীরাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়ে মাথা তুলে জিজ্ঞেস করল, মা, আজ তুমি দুঃখী কেন? প্রিয়া হাসল। কিছু না বেটা, মা শুধু সবকিছু ভালো করার উপায় ভাবছে।
সারা রাত সে নিজের চাউলের টিনের ছাটে বৃষ্টির ফোঁটার আওয়াজ শুনতে শুনতে অস্থির রইল। পরস্পর বিরোধী চিন্তা, মিসেস গায়ত্রীর কথা, বিক্রমের চোখ, আর্ভের হাসি, এর মাঝে প্রিয়া অনুভব করল যে সে এমন ভান করতে পারবে না যেন গত কয়েকদিন হয়নি। পরের দিন সকালে যখন লিফটের দরজা পেন্টহাউসে খুলল, তখন বিক্রম অপেক্ষা করছিল। সে কাছে গেল, আস্তে করে আরবের দোলনায় হাত রাখল এবং তারপর সরাসরি তার চোখের দিকে তাকাল। আমি এখানেই থাকব, সে বলল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, কিন্তু এই কারণে নয় যে আপনি চান, বরং এই কারণে যে আমি জানি এটা আরব আর আমার জন্য সঠিক। এক মুহূর্তে নীরবতার পর সে মাথা নাড়ল, তার ঠোঁটের কোণ সামান্য ওপরে উঠল। তাহলে আজ থেকে আমরা আবার শুরু করছি। প্রিয়া আস্তে করে হাসল। সেই মুহূর্তে সে জানত যে সে একটা নতুন দোরগোড়া পেরিয়ে গেছে, যেখানে জিনিসগুলো এখন শুধু একটা চাকরি নয়, বরং জীবনের একটা অংশ হয়ে গেছে। শোনার জন্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটির বিষয়বস্তু সার্থক মনে হয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার করতে বা নিচে একটি মন্তব্য করতে দ্বিধা করবেন না। আপনার দ্বারা ভাগ করা প্রতিটি পরামর্শ, প্রতিটি অনুভূতি ভবিষ্যতে ভিডিও পোস্ট করতে এবং উন্নত করতে আমাদের অনুপ্রাণিত করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, মন্তব্য করে অবশ্যই জানাবেন যে আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন কোণ থেকে দেখছেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো, আপনাদের ভাবনা আমাদের সাথে অবশ্যই ভাগ করে নিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই যেখানেই থাকুন সবসময় খুশি আর নিরাপদে থাকুন। আর হ্যাঁ, যদি আপনাদের জীবনেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে যা আপনারা সবার সাথে ভাগ করতে চান, তাহলে কমেন্টে লিখে আমাদের অবশ্যই পাঠান। আমরা সবাই সেটা পড়তে চাইব।